ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আজ আমি চতুর্থ শ্রেণীর মডেলেটরি টাস্ক 1 এবং মডেলেটরি টাস্ক 2 পরিবেশ নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে। ঠিক আছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, চলো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে মন দিয়ে একটু দেখো এবং সুন্দর করে তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে দেখো, পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাচ্ছে, কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়? পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাচ্ছে, কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়? ঠিক আছে, উত্তর তোমরা এইভাবে লিখবে। পৃথিবী থেকে যে সমস্ত প্রাণীরা বর্তমানে হারিয়ে যেতে চলেছে তাদের মধ্যে বাঘ অন্যতম। উদাহরণস্বরূপ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কথা বলা যায়। বর্তমানে এদের সংখ্যা দ্রুত হারে কমে যাওয়ার পেছনে নিম্নলিখিত কারণগুলো গুরুত্বপূর্ণ। 1. পর্যাপ্ত পরিমাণ খাদ্যের অভাবে বাঘের সংখ্যা কমছে। 2. বর্তমানে অরণ্য ধ্বংস করে বসতি গড়ে উঠছে, ফলে উপযুক্ত বাসস্থানের অভাবে বাঘেদের সংখ্যা কমছে। আর 3. বাঘেদের চামড়ার লোভে চোরা শিকারীরা অবিচারে বাঘেদের হত্যা করছে, যা বাঘেদের সংখ্যা হ্রাসের একটা অন্যতম কারণ। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এইভাবে তোমরা উত্তরটা লিখবে। আচ্ছা, 2 নম্বর যে কোশ্চেনটা দেওয়া হয়েছে কী লেখা আছে দেখো, বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলো কি কি? ঠিক আছে, এর উত্তর তোমরা এইভাবে সুন্দর করে লিখবে। আমরা জানি বাতাসে একটা মিশ্র উপাদান। এখানে একদিকে যেমন বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প মিশে থাকে, তেমনি অন্যদিকে মিশে থাকে নানান ক্ষতিকার উপাদান যা পরিবেশের ক্ষতি করে। এগুলো হলো বাতাসের অবাঞ্ছিত উপাদান। এই অবাঞ্ছিত উপাদানগুলি হলো গাড়ির ধোঁয়া থেকে নির্গত বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সীসা বা লেড, এছাড়াও অবাঞ্ছিত ধূলিকণা, কলকারখানার নির্গত ধোঁয়া ইত্যাদি। ঠিক আছে, এইভাবে তোমরা সুন্দর করে এই উত্তরগুলো লিখবে। ওকে, চলো 3 নম্বর কোশ্চেনে কী বলেছে এটা দেখে নিই। বলেছে বালি ও জলের মিশ্রণ থেকে কিভাবে দুটিকে আলাদা করবে। ওকে, কীভাবে করবে একটু দেখে নাও পরপর করে। সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা ও জলের মিশ্রণ আলাদা করার সহজ ও বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো হলো ফিল্টার করা বা ছেঁকনি পদ্ধতি। মানে ফিল্টার করতে পারো বা ছেঁকনি পদ্ধতিতে। এই পদ্ধতিতে কোনো ফিল্টার পেপার বা ছাঁকনির মাধ্যমে মিশ্রণ দুটিকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করলে মিশ্রণ দুটি অতি সহজেই পৃথক হয়ে যাবে। ফিল্টার পেপার বা ছাঁকনির মধ্যে বালির কণাগুলো পড়ে থাকবে, আর অন্যদিকে কোনো পাত্রে জল পৃথক হয়ে যাওয়া বেরোবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে তোমরা সুন্দর করে উত্তরটা লিখবে। আচ্ছা, 4 নম্বর বলা হয়েছে দাঁত ভালো রাখতে হলে আমাদের কি কি করা উচিত? নিশ্চয়ই জানো তোমরা সকলে যে দাঁত ভালো রাখতে হলে আমাদের প্রথম পয়েন্ট, প্রতিদিন রাতে শোয়ার আগে এবং ঘুম থেকে উঠে দিনে 2 বার ব্রাশ করা অতি প্রয়োজন। এতে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারগুলো পরিষ্কার হয়ে যায় এবং মুখ জীবাণুমুক্ত হয়ে যায়। আর 2, ভিটামিন সি সমৃদ্ধ টক জাতীয় খাবার খাওয়া উচিত, এতে দাঁতের গঠন মজবুত হয়। আর 3, তীব্র ঠান্ডা ও তীব্র গরম জাতীয় খাবার বা পানীয় এড়িয়ে চলাই ভালো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা এইভাবে এটা সুন্দর করে লিখলে। ওকে, আচ্ছা, আর 4 লিখতে পারো দাঁতের কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের 4টা পয়েন্ট দিয়ে সুন্দর করে এইভাবে লিখবে। ওকে, আচ্ছা, এবার চলে যাচ্ছি প্রিয় ঋতুর নাম ও তারপর যে কোশ্চেনটা বলছে তোমার প্রিয় ঋতুর নাম ও ঋতু দুটির বৈশিষ্ট্য লিখতে বলেছে। বলছে তোমার প্রিয় ঋতুর নাম ও ঋতু দুটির বৈশিষ্ট্যগুলো লিখতে বলেছে। তোমার প্রিয় ঋতুগুলো তুমি নিশ্চয়ই জানো, তোমার প্রিয় ঋতু কী হতে পারে। তা তোমরা এইভাবে লিখতে পারো। বাংলার প্রধান ঋতু 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই প্রধান ঋতুগুলোর মধ্যে শীত ঋতুটি আমার অধিক পছন্দের। শীত ঋতুটি প্রধান দুটি বৈশিষ্ট্য হলো শীত ঋতুতে আবহাওয়া শান্ত, পরিষ্কার ও ঠান্ডা থাকে, ফলে এ সময় দৈহিক পরিশ্রম অন্যান্য ঋতুর তুলনায় বেশি করা যায়। শীত ঋতুতে পুষ্টিগুণ সমৃদ্ধ শাকসবজি, ফলের যোগান পাওয়া যায়, যা শরীরের পক্ষে খুবই উপকারী, যেমন পালং শাক, বাঁধাকপি, কমলালেবু ইত্যাদি। ঠিক বুঝতে পেরেছো? ওকে, এই ছিল তোমাদের মডেলেটর টাস্ক 1-এর। এবার চলে আসছি মডেলেটর টাস্ক 2-এর। ওকে, দেখে নিই আমরা মডেলেটর টাস্ক 2টা কী। আচ্ছা, তার প্রশ্নগুলো একটু পরপর করে দেখে নিই আমরা। কীভাবে দেখবে দেখো, দেখে নয়। প্রথম যে কোশ্চেনটা বলা হয়েছে একটু দেখো,
ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কি কি সমস্যা হতে পারে? ঠিক আছে, ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কি কি সমস্যা হতে পারে? উত্তরটা তোমরা এইভাবে লিখবে। আমরা জানি ফুসফুস প্রধানত আমাদের শরীরের রক্ত সঞ্চালনে এবং রক্তে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। তাই ফুসফুসের সমস্যা দেখা দিলে প্রধান ক্ষতিকারক দিক হিসাবে আমাদের রক্তে অক্সিজেন পরিবহনে ঘাটতি দেখা দেবে এবং রক্ত সঞ্চালনে বাধা পড়বে। তাছাড়া কয়ে মাঝে মাঝে শ্বাসকষ্ট দেখাইতে পারে, কাশি হতে পারে। ক্ষয়ে ভারী কাজ করতে গিয়ে শারীরিক অবসাদ আসতে পারে। গয়ে ভবিষ্যতে যক্ষার সম্ভাবনা দেখাইতে পারে। বুঝতে পেরেছ? এইভাবে তোমরা সুন্দর করে উত্তরটা লিখবে। আচ্ছা, দুয়ে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, বন্য প্রাণীদের রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায়? না, উত্তরটা এইভাবে তোমরা সুন্দর করে লিখবে। একজন সচেতন নাগরিক হিসাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বর্তমান বন্য প্রাণীদের সুরক্ষার দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। তার জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন। কয়ে লুপ্তপ্রায় বন্য প্রাণীদের সংরক্ষণের জন্য ভিন্ন ভিন্ন ঠিক আছে আবাসস্থল গড়ে তোলা প্রয়োজন, যেমন ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, চিড়িয়াখানা এগুলো। খ বন্য প্রাণীদের প্রয়োজনীয় খাদ্যের যোগান নিশ্চিত করা। আর গ সমস্ত নাগরিকদের মধ্যে বন্যপ্রাণী সুরক্ষার বিষয়টি সম্পর্কে সচেতন করা। ঘ চোরা শিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও জাতীয় স্তরে বন্যপ্রাণী সুরক্ষার আইন বলবৎ করা। ঠিক আছে, এইগুলো তোমরা সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখে ফেলবে। ওকে, ব্যাস। 3 নম্বর যে কোশ্চেন দেওয়া হয়েছে একটু মন দিয়ে দেখে নাও। 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে, একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে তৈরি হয়? একটা বরফের ভর্তি গ্লাস, মানে গ্লাসের ভিতরে বরফ ভর্তি আছে এবং জলের ফোঁটা কিভাবে তৈরি হয় এটা বলতে বলেছে। উত্তরটা এইভাবে তোমরা লিখবে। একটি খালি গ্লাসে কিছুটা বরফ ঢেলে দিলে কিছুক্ষণ বাদে দেখা যায় গ্লাসের বাইরের দিকে বিন্দু বিন্দু জলের ফোঁটা তৈরি হয়েছে। আসলে গ্লাসে বরফ ঢালার পর বরফের ঠান্ডা উপাদানের সংস্পর্শে গ্লাসের চারিপাশে পরিবেশ বাতাসে ভাসমান জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জমে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলের ফোঁটা তৈরি করে। বুঝতে পারছি? দেখো এইভাবে সুন্দর করে বরফ দেওয়া হয়েছে এবং ছবিটাকে এইভাবে এঁকে দেবে, ধারে ধারে দেখো জলের ফোঁটা দেওয়া হয়েছে। বুঝতে পারছি? এইভাবে সুন্দর করে তোমরা ছবিটা এঁকে দেবে। সকালে বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, 4 নম্বর যে কোশ্চেন আছে একটু মনে দেখে নাও। বলেছে একটি পুকুরের জল বিষক্রিয় হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য কী কী ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো তা লেখো। তাহলে উত্তরটা কীভাবে লিখবে? তোমরা এইভাবে লিখবে। একটি পুকুরের জল বিভিন্নভাবে বিষক্রিয়া হতে পারে, যেমন পুকুরের অবাঞ্ছিত গৃহস্থলীর নোংরা ফেলা, নর্দমায় নোংরা জল এসে মেশা, গবাদি পশুর স্নান, কোনো কোনো ক্ষেত্রে কলকারখানার রাসায়নিক পদার্থ নিক্ষেপ করা। এর ফলে জলজ মাছ, জলজ উদ্ভিদ, জলের বিভিন্ন প্রাণী যেমন পানকৌড়ি ইত্যাদি প্রাণীদের সমস্যা হতে পারে। তাছাড়া ওই বিষাক্ত জল মানুষের দেহে প্রবেশ করেও নানান রোগ ছড়াতে পারে। এছাড়াও অন্যান্য বেশ কিছু সমস্যা হতে পারে, যেমন ক জলজ বাস্তুতন্ত্র বিনষ্ট হতে পারে। খ জলের রাসায়নিক উপাদান নষ্ট হয়ে জলের শৈবালের সংখ্যা বৃদ্ধি হতে পারে। গ বিষাক্ত জলে বসবাসকারী বিভিন্ন মাছেদের থেকে অন্যান্য পাখিদের ও মানুষদের শরীরে রোগ সৃষ্টি হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এই ছিল আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং 2 আমাদের পরিবেশ থেকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং সকলে ভালো থাকবে, বাড়িতে থাকবে এবং সুস্থ থাকবে। এবং আবারও অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।